স্বাগত জানাচ্ছি। খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। সরবরাহ ভালো হলো, রাজধানীর বাজারে ইলিশের দাম চড়া। ক্রেতাদের অভিযোগ, পয়লা বৈশাখের লক্ষ্য করে সিন্ডিকেটের মাধ্যমে ইলিশের দাম বাড়িয়েছে বিক্রেতারা। এদিকে ইলিশ রক্ষায় নববর্ষের প্রথম দিনে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী জানিয়েছেন শেখ হাসিনা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল হক করিম। আজ আমরা আলোচনা করব ইলিশ রক্ষা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন জাটকা সংরক্ষণ প্রকল্পের পরিচালক জাহিদ হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক নিয়ামুল নাসের। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বৈদ্যুতিক বাতির আলোয় চকচক করছে রূপালী ইলিশ। তবে বিক্রেতারা এই ইলিশের নাম দিয়েছেন বৈশাখী ইলিশ। দামও তাই আকাশ ছোঁয়া। আহরণ নিষিদ্ধ হলেও বাজারে মিলছে ইলিশ। বিক্রেতারা বলছেন হিমায়িত মাছ বিক্রি করছেন তারা। এক মাস দেড় মাস আগে আমরা মাছ রাইখে দিছিলাম, ওই মাছ মনে করেন এখন বিক্রি করতেছি। এখন নতুন যেটা আসতেছে এটিতে পিস প্রতি 200 টাকা 300 টাকা বেশি। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় আকারভেদে ইলিশের দামে অনেক পার্থক্য। 500 গ্রাম বা তার সামান্য বেশি ওজনের ইলিশ যেখানে বিক্রি হচ্ছে 500 থেকে 1000 টাকায়, সেখানে মাঝারি সাইজের ইলিশের দাম 4000 টাকা পর্যন্ত। আর 2 কেজি বা বেশি ওজনের ইলিশের দাম 8 থেকে 12,000 টাকা। 4000 3500 টাকা পিস। ঠিক আছে, বাজারে আমরা পিস কেনা 20-40-50 টাকা লাভ করবো, নাহলে আমরা খামু কি? এমন চড়া দামের কারণে বৈশাখী ইলিশের প্রতি অনেক ক্রেতারই আগ্রহ কমে গেছে। প্রতিবার বৈশাখকে কেন্দ্র করে এভাবে দাম বৃদ্ধিতে ক্রেতারা বিরক্ত। বৈশাখ উদযাপনের সাথে ইলিশের কোনো সম্পর্ক না থাকলেও সামাজিকতার চাপে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন অনেকেই। একটু বেশি কিনতে তো হবে, আমার টার্গেট ইলিশ দিব আমার রিলেটিভকে, এই জন্য কিনলাম। এটার কারণে ব্যবসায়ীরা একটু লাভ করে, তার জন্য এখন তো সবাই খাওয়া হচ্ছে। যেই পরিমাণে ইলিশের দাম চাইতেছে, মানে এই রীতিটা চালু হয়ে আমাদের জন্য খারাপ হয়েছে। বিক্রেতারা বলছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বাড়াতে হবে নজরদারি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জানাব জাহিদ হাবিব এবং ডক্টর নিয়ামুল নাসের, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। জানাব হাবিব, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে ইলিশের মাছ সংরক্ষণের জন্য অনেক প্রচেষ্টা চলছে। আপনি একটা জাটকা নিধন প্রকল্পের প্রধান পরিচালক হিসেবে কাজ করছেন। আসলে আমরা আমরা দেখেছি যে পয়লা বৈশাখের বৈশাখের প্রথম দিনে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে উনি তার খাবার তালিকায় ইলিশ মাছ রাখবেন না এবার। এবং অনেকেই এই একটা দাবি উঠে আসছে যে আমরা ইলিশ রক্ষা করার জন্য অন্তত আমরা দরকার হলে আমরা এই সময়টা খাবো না। ঠিক আছে, আমরা এবছর হয়তো খাবো না, কিন্তু আসলে ইলিশ তো আমরা খেতে চাই। ইলিশ মাছ তো আমাদের সবচেয়ে পছন্দের মাছ, জাতীয় মাছ, সবার পছন্দের মাছ। এই ইলিশ মাছকে যদি আমরা সবসময় খেতে চাই বা পেতে চাই, তার জন্য কী ধরনের কাজ করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় ইলিশ আমাদের জাতীয় মাছ। এই জাতীয় মাছ সংরক্ষণ এবং উন্নয়ন এর লক্ষ্যে উনি ইলিশ খাবেন না বলে যে দিয়েছেন, এটি একটি দেশপ্রেমেরই পরিচয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন, এতে করে হবে কি যে আমরা ইলিশ খাবার থেকে বিরত থাকব। এখন আমি কেন খাবো না, ভবিষ্যতে খেতে চাই এবং কখন খাবো সেটি বিষয়। আচ্ছা, সেটি কারণ হলো, দেখেন যে আমরা এখন যে পরিমাণের ইলিশ হয় সেটা শুধু মেঘনাতে হয়, এবং সেটিও এই সরকারের আগে কিন্তু ছিল না। 2009-এর আগে কিন্তু বৈশাখে এইভাবে ইলিশ আসেনি, কারণ ইলিশ ছিল না। বর্তমান সরকার 2009 সনে দায়িত্ব নেওয়ার পর এই ইলিশ প্রকল্পটি চালু করেন, যেটির দায়িত্বে আমি আছি, তখনও ছিলাম, এখনো আছি। জাটকা সংরক্ষণ প্রকল্প 2009-এ শুরু হয়। এবং দেখেন, তখন কাজ করতাম 20টি উপজেলায়, আর এখন এই দীর্ঘ 7 বছরের পরিশ্রমের ফলে আজকে 140টি উপজেলায় গিয়েছে। এবং সেটি আপনার মেঘনা পেরিয়ে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা, মেঘনা, আড়িয়ালখা, মধুমতি, এই সকল নদীতে গিয়েছে এখন। কিন্তু এটা হলো একটা প্রক্রিয়াগত অবস্থা। আপনি শুধু এখন খাচ্ছেন মেঘনার মাছ, আপনি তো নিশ্চয় পদ্মার ইলিশ খেতে চান। মেঘনার মানুষও কিন্তু আগে পদ্মার ইলিশ খেতে। তো সেটি করতে গেলে এই যে মার্চ এপ্রিল মাস,
এই সময়ে আমি যদি এই আমার মেঘনাতে এই মাছগুলো কিন্তু মেঘনার, জি, তাহলে এই মেঘনা নদীতে যে ছোট ইলিশ বড় ইলিশ এরপরে ছোট পোনা বড় পোনা যা আছে, আমার অভয়াশ্রম 700-350 কিলোমিটার লম্বা, এখানে ওখান থেকে সব এখানে উঠে চলে আসতেছে। তাহলে আমি সিড নিয়ে ফেললাম, বিছন খেয়ে ফেললাম, তো আমি এরপরে আষাঢ় শ্রাবণে যাই, আমি আষাঢ় শ্রাবণে যাই ইলিশ কি পাবো? ইলিশটা পাওয়া যাবে না। পদ্মায় কি ইলিশ যাবে আদৌ? কারণ এই সময়ে যদি আমি এই মাছটা রক্ষা করি মেঘনাতে, তাহলে দেখবেন যে আগামী আষাঢ় শ্রাবণে আমরা ইলিশ পদ্মাতে পাবো। আপনি জেনে খুশি হবেন। সেজন্যই যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি উদ্যোগ নিয়েছেন সেটি হলো আদি বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য পুনরায় সেই মধুমতি, আড়িয়াল খাঁ, আপনার পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, যে যে ঐতিহ্য ছিল ইলিশের, বাঙালির যে ঐতিহ্য ছিল বাঙালির, সেটি আবারও ফিরিয়ে আসবে। এটি কোনো কাব্যিক বিষয় নয়, সাপ্তাহিক বিষয় নয়, এটি একটি নিড বেস কর্ম পরিকল্পনার অংশ, যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ জনাব হাবিব, আমি আপনার কাছে ফিরে আসবো আপনার কাছে। ধন্যবাদ জনাব নিয়ামুল নাসের, আপনার কাছে জানতে চাচ্ছি যে ইলিশ মাছ আমরা এই সময় খাচ্ছি না, কিন্তু আসলে আমরা তো আসলে খেতে চাই ভবিষ্যতে খাওয়ার জন্য বা ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্যই এই প্রচেষ্টা। সেই প্রচেষ্টা আসলে কতটা সফল আপনি দেখছেন, যে গত কয়েক বছরের যে প্রচেষ্টা, এখন সেই সফলটা কি আমরা কিছু দেখতে পাচ্ছি না সফলতা এখন? ধন্যবাদ। আসলে কিন্তু আমরা যেহেতু আমরা এখন ইলিশের বায়োলজিটাকে বোঝার চেষ্টা করে আমরা এখন ওটাকে অবলম্বন করে ইলিশ তো সে তার যে জায়গায় তার থাকার কথা, যেসব জায়গায় তার মাইগ্রেশন করার কথা, এই জায়গাগুলোকে যদি আমরা একটু পাহারা দিচ্ছি, এই সামান্য এই এফোর্টেই দেখুন আজকে কিন্তু 140টা উপজেলার মতো জায়গায় দিয়ে ইলিশকে আমরা গত কয়েকদিন আগে আমার যত মনে পড়ে এক সংবাদ মাধ্যমে দেখছিলাম যে পদ্মায়, রাজশাহীতে ইলিশ মাছ ধরা গেছে, যেটা রিসেন্ট সময় খুব একেবারেই পাওয়া যায়নি, কিন্তু এটাও একটা মনে হয় যে এই ইন্ডিকেটর। আমি একটু অ্যাড করব, আপনি যে বক্তব্যটি দিলেন, দেখেন প্রথম আলোতে এটি ছিল রাজশাহীর পদ্মায় 50 বছর পর ইলিশ। এক্স্যাক্টলি আমি এটি তো সেটাই প্রমাণ, একটা বাস্তব উদাহরণ। অ্যাবসলিউটলি নিশ্চয়ই এই প্রচেষ্টার ফসলই হচ্ছে এটা প্রচেষ্টা। যেটা আমরা আমরা যেটা অ্যাজ এ বায়োলজিস্ট যেটা দেখছি, আসলে খেয়াল করে দেখেন, জনাব জাহিদ হাবিব যথার্থই বলেছেন যে এই একটা কার্যক্রমের মাধ্যমে কিন্তু দেখেন যে প্রতি বছর কিন্তু প্রায় 10% হারে কিন্তু ইলিশ বাড়তেছে আমাদের প্রোডাকশন। এই মুহূর্তে আমাদের প্রায় 3,87,000 গত বছর মেট্রিক টন ইলিশ উৎপাদন, যা প্রায় 10%-এর মতো আমাদের টোটাল মাছের উৎপাদনের। তো এটা একটা বিরাট একটা অবদান রাখছে ইলিশ, এবং ইলিশ কিন্তু আমাদের আশেপাশে আছে, মার্কেটে কিন্তু আছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ওই যে আমাদের যে একটা একটা গৌরব ছিল যে এটাকে আমরা পদ্মায় চাই, কারণ পদ্মার ইলিশটা সবচেয়ে স্বাদ হতো, যদি ও যত বেশি মাইগ্রেশন করবে সে তত বেশি প্রকৃতি থেকে তার বিভিন্ন প্ল্যাঙ্কটন এবং ওই যে প্রাণীগুলো যে আছে, অনুপ্রাণী যেগুলো আছে, তাদেরকে খাবে এবং তার শরীরে ওটা অ্যাবজর্ব করলে তার স্বাদ বাড়বে। এবং সেই এটা যাওয়ার জন্য এখন এটা একটা আমার মনে খুবই একটা উচ্চবিলাসী একটা চিন্তা, বাট এটা কিন্তু সম্ভব যদি আমরা এখন যদি তাকে কনজার্ভ করি। এবং এখন যদি এই বৈশাখের কিন্তু কোনো নেচারে আমরা তো আসলে ইলিশ ছিল না, এখন আমরা যদি বৈশাখের এই সন্ধিক্ষণে যদি আমরা এই ইলিশটাকে খেয়ে ফেলি, শিশু ইলিশ বা যারা মাইগ্রেশন বা মাঝারি বয়সে যে ইলিশগুলো, তারা যেতে পারবে না এবং আমাদের এই ক্ষতি পদ্মায় পাবো না ইলিশ। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ইলিশ রক্ষার জন্য যে সময় আমরা জাটকা নিধন প্রকল্প করেছি, আমরা বছরে একটা নির্দিষ্ট সময়ে অক্টোবর মাসে বোধহয় যে মা ইলিশ ধরবার যে নিষেধাজ্ঞা করে, মা ইলিশ ধরা বন্ধ থাকে 15 দিন। তো এইরকম মোট কতগুলো নিষেধাজ্ঞা আমরা আছে, বা মাছ রক্ষা আর কি ধরনের ব্যবস্থা বা প্রকল্প হাতে আছে নিয়েছে? আসলে ইলিশ মাছ রক্ষার জন্য যে বিষয়টি বললেন সেটি হলো যে একটা হলো মাকে রক্ষা আর একটা বাচ্চাকে রক্ষা, তাহলে আপনি ইলিশ পাবেন। ইলিশের র ম্যাটেরিয়াল মাকে বাঁচানো, আর একটা র ম্যাটেরিয়াল হলো ইলিশের পোনা জাটকা 10 ইঞ্চি। এটাকে বাঁচানোর জন্য 2টি নিষেধাজ্ঞা আছে। একটা হলো অক্টোবর মাসে, এবছরে আগামীতে আমরা 22 দিন করব, আগে ছিল 15 দিন, এখন করব 22 দিন নিষেধাজ্ঞা। অক্টোবর মাসে 22 দিন বন্ধ থাকবে। আর একটা হলো যে এই যে জাটকার জন্য আমাদের নভেম্বর থেকে জুন পর্যন্ত 10 ইঞ্চির ছোট ইলিশের পোনা জাটকা যা বলে থাকি সেটি আহরণ, বিপণন, ক্রয়, বিক্রয়, এভরিথিং, আহার সবই নিষিদ্ধ। আচ্ছা, এখন এখানে যে সমস্যাটি হলো যে সরকারের পক্ষে
এই যে আমি তো বললাম যে আমরা আগে আমি যদি বলি এই সময় কেউ যদি ইলিশ খেতে চান, জাটকা হয়তো বাজারে পাবেন না, কিন্তু অন্য ইলিশ পেতে পারেন তারা। হ্যাঁ অবশ্যই পেতে পারেন। আচ্ছা, সেইখানে বড় মাছ পাওয়া যাবে, কিন্তু যখন কৃষকরা যখন জেলেরা মাছ ধরেন, তখন কি ছোট মাছ তারা ছেড়ে দিচ্ছেন, নাকি যখন ধরেন সব না, যা মাছ এখানে সবই আসলে একটা নিয়ে চলে দেখেন, আসছে? এখানে একটা সমস্যা হয়ে গেছে। সেটা হলো পূর্বের যেসব আদি জেলে সম্প্রদায় ছিল, ওনারা কিন্তু এসব চৈত্র সংক্রান্তিতে এগুলি বন্ধই থাকতো, এবং ওই ছোট ফাঁসের জালও ছিল না। এই জন্য ওই বরিশাল বেল্টের মানুষ ইলিশের বাচ্চা জাটকাও চিনত না, কিন্তু এখন এত ছোট ছোট ফাঁসের জাল হয়েছে যে ওগুলিতে আমরা সবই জানি। আমি সেটাই বলছি, তবে যখন ইলিশ মাছ ধরা যায় তখন জাটকাও ধরা পড়বে এবং আসলে জাটকারও ক্ষতি হবে। তবে এখানে বৈশাখকে কেন্দ্র করে যে বিষয়টা আমি বলবো যে বৈশাখ বাঙালির একটা চিরায়ত, এটা একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আমরা কিন্তু পয়লা বৈশাখ আড়ম্বরপূর্ণভাবে আনন্দ ঘন পরিবেশে করব, কিন্তু ইলিশকে বাদ দিয়ে। কেন? আচ্ছা, আমরা এই কেন উত্তর শুনবো পরে। আমাদের সময় হয়েছে টিভিতে যাবার। ধন্যবাদ। আমাদের সময় হয়েছে টিভিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশীলা। আজ আমরা আলোচনা করছি ইলিশ মাছ রক্ষা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জাটকা সংরক্ষণ প্রকল্পের পরিচালক জাহিদ হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক নিয়ামুল নাসের। ডক্টর নিয়ামুল নাসের এবং জাহিদ হাবিব, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর নিয়ামুল নাসের, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন ইলিশ রক্ষার কথা বলছি, তখন আমরা দেশে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছি আমরা, কিন্তু ইলিশ একটি এমন মাছ যেটা ট্রান্স বাউন্ডারি মাছ বলতে পারি আমরা, অর্থাৎ পৃথিবীর অন্য দেশের সাথে সম্পর্ক আছে। সমুদ্র থেকে মাছ আসছে নদীতে বা মিঠা পানিতে, আবার ফিরে আসছে সমুদ্রে। তো এই বাংলাদেশের একক ইনিশিয়েটিভ যথেষ্ট, নাকি একটু আঞ্চলিক ইনিশিয়েটিভ দরকার আছে? ধন্যবাদ। জিনিসটা হ্যাঁ, প্রাথমিকভাবে আসে ইলিশ কিন্তু সমুদ্রেই সবসময় থাকে, এরা সামুদ্রিক একটা মাছ। কিন্তু যখন এদের প্রজননের সময় হয় তখনই কিন্তু তারা নদীতে চলে আসে এবং নদী থেকে এসে প্রজনন করতে আসে। এখন আমরা এতক্ষণ যা বলছিলাম, নদীতে যখন সে আসছে প্রজনন করছে, সে মা ইলিশকে রক্ষা করতে হবে, তারপরে যে বাচ্চাটা হলো তাকে আমরা জাতকা বলি, তাকে রক্ষা করতে হবে। কিন্তু যেটা হচ্ছে, সে ইলিশ শুধু বাংলাদেশের মেঘনার এদিকে ঢুকছে না, আশেপাশের দেশে হুগলি, ভারতের হুগলি স্টেটে ঢুকতেছে, মায়ানমারের ইরাবতী নদীতে ঢুকতেছে। অতএব সে বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে যায়। এখন যেটা ঘটেছে আমাদের মানে ঐতিহাসিক যদি আমরা পর্যালোচনা করি, যে এই ইলিশটা কিন্তু একটা আমাদের পাশের যে ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের, এরা কিন্তু অনেক আগের থেকে এরা ধরতো, বড় বড় জাহাজ দিয়ে ধরতো, যার কারণে এখন দেখা যায় যে ওদের দেশে কিন্তু আর ইলিশটা ওইভাবে যাচ্ছে না, কারণ ওরা ওই মাইগ্রেন্ট অল্প কিছু মাছ ওইদিকে ঢুকছে এবং তারা ফেরত আসতেছে, এবং তারা কোনো ম্যানেজমেন্ট পদ্ধতি ছিল না। বাংলাদেশ আমাদের যখন ইলিশ 2004 সালে যখন ইলিশের হঠাৎ করে আকাল দেখা গেল, তখনই কিন্তু আমরা ইলিশ সংরক্ষণ নিয়ে চিন্তাভাবনা শুরু করে এই নানা পদ্ধতির মধ্যে আমরা আসছি। ইলিশ কিন্তু বড় বড় ইলিশগুলো কিন্তু এখনো মায়ানমারের ইরাবতী নদীতে যাচ্ছে, যেটা কিন্তু ওরা বিদেশে রপ্তানি করে ওরা পয়সা সেখানেও এই ম্যানেজমেন্ট প্রক্রিয়া যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে সবার জন্যই উপকার, ইলিশ মাছ রক্ষা পাবে। ট্রান্সবাউন্ডারি মানে ব্যাপারটা হচ্ছে, এই একই ইলিশের একটা ট্রান্সবাউন্ডারি একটা ভ্যালু আছে, যেটাতে দেখা যাচ্ছে যে ওই মায়ানমার কিন্তু কোনো ম্যানেজমেন্টে নাই। ভারত এখন আমাদের সাথে এসে 2012 সাল থেকে একটা ম্যানেজমেন্টের মধ্যে আসছে, তবে খুব সুন্দর এবং সাফল্যজনকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতভাবে কিন্তু বাংলাদেশ ইলিশ সংরক্ষণ করছে। অতএব একটা ট্রান্সবাউন্ডারি এগ্রিমেন্ট দরকার আছে এই মাছটাকে রক্ষা করার জন্য, যেহেতু এরা সবাই বে অফ বেঙ্গলে থাকে, বেঙ্গলের আশেপাশে কিন্তু অনেকগুলো দেশ আছে, ইভেন থাইল্যান্ড, তারপরে ওদেরকেও আমাদের এর মধ্যে আনতে হবে। ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। জাহিদ হাবিব, আপনি বলছিলেন যে ইলিশ মাছের কথা, নববর্ষের কথা, কেন ইলিশ মাছ খাবো না বা কি করব, আমি আপনাকে ধন্যবাদ। টেলিভিশনের শ্রোতা মণ্ডলী সবাইকে আমার সালাম এবং অভিনন্দন, বৈশাখী শুভেচ্ছা দিয়ে শুরু করছি। সেটি হলো যে আমরা বৈশাখে খাবো না এই জন্য যে আপনার এই বৈশাখকে কেন্দ্র করে আজ 14 এপ্রিলে পয়লা বৈশাখ, এখানে একটা ব্যবসায়িকদের সিন্ডিকেট হয়ে যায়। সেটি শুরু হয়ে গেছে কিন্তু 25 মার্চ থেকে। আচ্ছা, অর্থাৎ আরও 15 দিন আগে, 20 দিন আগে থেকে শুরু হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে কি যে ঢাকা মহানগরীর যে 60-62টি আড়ত আছে, এরা প্রায় 200 মেট্রিক টন আপনার ইলিশ বিক্রি করে এই তখন থেকে। আরেকটা হলো কি যে এটাকে কেন্দ্র করে আমার যে অভয়াশ্রম থেকে এবং নদী থেকে ছোট বড় ইলিশ জাটকা সব কোল্ড স্টোরেজে রেখে, যেমন আমি বলবো যে আজ থেকে 2 দিন আগে চিটাগাঙ্গে কোল্ড স্টোরেজ রেট দিয়ে 8 মেট্রিক টন শুধু এই আকারে, অর্থাৎ 8 থেকে
10 থেকে 12 ইঞ্চি আকারের জাটকা পাওয়া গেছে, ছোট ছোট ইলিশ। অর্থাৎ সেটা কেন করছে, যে যেহেতু বৈশাখী অনুষ্ঠানে অনেক দাম পায়, কারণ ইলিশ আমরা যারা শহরে বসবাস করে এবং যারা বিত্তশালী বৈশাখ মাসে কিন্তু তারাই পেতে পারে। Absolutely. তাহলে কতজন পেতে পারে? Absolutely. 1 কোটি, 2 কোটি, 3 কোটি, ধন্যবাদ। কিন্তু 16 কোটি মানুষ কিন্তু রাইট, পাচ্ছে না। ধন্যবাদ জনাব হাবিব। আমি আপনার কাছে আসবো অন্য বিষয় নিয়ে। জনাব ডক্টর নিয়ামুল নাসির, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আমরা বললাম যে ইলিশ মাছ রক্ষার জন্য আমরা দেশের অভ্যন্তরে ব্যবস্থা নিচ্ছি, আমরা বলছি ট্রান্স বাউন্ডারি ব্যবস্থাও নিতে হবে, নিচ্ছে বা অনেকে করছে, চিন্তা করছেন। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যখন এটা হচ্ছে ইলিশের রক্ষার কথা বলছে, কিন্তু ইলিশের পরিবেশ রক্ষার ব্যবস্থা আসলে আমরা কতখানি করেছি, ইলিশ মাছের নদী দূষণ কতখানি বন্ধ করার চেষ্টা করছি, বা ইলিশের প্রবেশ মুখে কতটা নিবিড় পরিবেশে তারা বসবাস করতে পারছে, সেই দিকগুলো কি আমরা নিশ্চয়তা দিতে পারছি কিনা? এটা আরেকটা দিক, আরেকটা ডাইমেনশন, ট্রান্সবাউন্ডারি একটা ইস্যু। এই ডাইমেনশনের মধ্যে দেখুন, শুধুমাত্র মৎস্য অধিদপ্তর না, আমাদের কিন্তু অন্যান্য বিভাগ, মানে অন্যান্য যে আমাদের যে সরকারি যে অধিদপ্তরগুলো আছে, ওদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। যেমন জাহাজ শিল্প বা জাহাজের যারা যে পোর্ট অথরিটি, ওদের মধ্যে কিন্তু আইন আছে, জাহাজগুলো যে যাচ্ছে তারা যেসব জাটকা এলাকা দিয়ে বা মাছের এলাকা দিয়ে গিয়ে ওখানে পলিউশন করছে না। আবার দেখেন যে আমাদের যে কমার্শিয়াল যে আমাদের যে পরিবেশ অধিদপ্তর, তাদেরও কিন্তু দায়িত্ব আছে এখানে। এই ইলিশ রক্ষার কথা বলবো না, বাট ইলিশের হ্যাবিটেট রক্ষার জন্য, ওখানকার পলিউশন নিরোধের জন্য যে ইটিপি ব্যবহার হচ্ছে, রক্ষার জন্য যা করতে হয় তাই করতে হবে। অনেকে বলে থাকেন যে বুড়িগঙ্গার দূষণের কারণেও নাকি ইলিশ ওখানে গিয়ে আটকে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে, কিন্তু দেখেন যখন বর্ষাকালে কিন্তু বুড়িগঙ্গার দূষণটা দেখা যায় না। তার মানেটা কি, যখন অতিরিক্ত যদি পানি প্রবাহ যদি থাকতো আমাদের নদীর মধ্যে, তাহলেও কিন্তু হতো। এই ব্যাপারে কিন্তু আমাদের যেহেতু সরকার অনেক সুন্দরভাবে অনেক কিছু করেন, আমি আশা করবো যেন ওনারা যেন ট্রান্সবাউন্ডারি আরেকটা ইস্যু, নদী পানি প্রবাহ মাছ রক্ষার জন্য বরাক উপত্যকার পানিটা আমাদের দরকার। এই দিক দিয়ে ব্রহ্মপুত্র এই পাশ দিয়ে আসার, এদিকে পদ্মার দিয়ে আমাদের ফারাক্কা দিয়ে এদিক দিয়ে অতিরিক্ত পানি আসা দরকার। তাহলে হয়তো আমাদের এই সংরক্ষণের পলিউশনটাকে আমাদের ইয়ে করতে, কারণ আমাদের আবার এদিকে তো কারখানাগুলোও তো ওরা ছাড়বে জানে, এবং আনট্রিটেড ওয়েস্ট সেখানে নদীতে যাচ্ছে, সেটাও বন্ধ করতে হবে। ওইটাকে ডাইলিউট করতে পারলেও আমার মনে হয় যে কিছুটা। ধন্যবাদ আপনাকে। যখন ফিরে আসবো যারা জাহিদ হবে, আপনাকে জানতে চাচ্ছি, আপনি অভয়াশ্রমের কথা বলছিলেন, বাংলাদেশে কি পরিমাণ অভয়াশ্রম রয়েছে শুধুমাত্র ইলিশ মাছ রক্ষার জন্য, এবং সেইখানে ম্যানেজমেন্টটা কেমন করছেন, এবং সেই সময় ওই এলাকায় যারা জেলে তারা মাছ ধরতে পারেন না, তাদের সহায়তা আপনারা দিচ্ছেন কিনা? যথেষ্ট ধন্যবাদ আপনাকে। আমাদের 5টি অভয়াশ্রম রয়েছে, সেটা হলো আপনার চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী এবং শরীয়তপুর। এই 5 জেলায় অভয়াশ্রম রয়েছে 350 কিলোমিটার। আচ্ছা, আপনি দেখেন যে এখানে মার্চ এপ্রিল 2 মাসে কিন্তু মাছ ধরা, সকল মাছ ধরা, শুধু ইলিশ না, সব মাছ ধরা নিষিদ্ধ। এবং সেজন্য কিন্তু সরকারের 2009 সন থেকে সরকার দিয়ে আসতেছেন যে শুরু করেছে সরকার 2009 সনে আপনার 1,64,740টি পরিবারের মধ্যে যে 4 মাসের জন্য 30 কেজি করে চাল দিয়েছে। আচ্ছা, সেটি আজকে আমাদের 2016তে এসে দাঁড়িয়েছে 19,000 মেট্রিক টনের জায়গায় অলমোস্ট ডাবল, 37,788 মেট্রিক টন। শুধু চালের পাশাপাশি তাদের সেই সময় বিকল্প কোনো কর্মসংস্থান তৈরি করা গেছে কিনা সেটাও একটা ব্যাপার আছে। ভালো কথা বলেছেন, সেটা হলো আমার একদম কম 30 সেকেন্ডের মধ্যে আপনি শেষ করতে হবে। প্রকল্পের অর্থায়নে 32,000 জেলেকে আমরা 10,000 টাকা মূল্যমানের 27 কোটি টাকার উপকরণ দিয়েছি। আচ্ছা, এবং আমরা আশা করবো যে এর মাধ্যমে সত্যিকার অর্থে যারা জেলে তাদের উপকার হবে, এবং যে সময় নিষেধাজ্ঞা থাকে তারা সেই সময় ইলিশ মাছ ধরবেন না, এবং ইলিশ মাছ রক্ষা হবে। জনাব জাহিদ হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর নিয়ামুল নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ সবাই। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।